ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। অর্থনীতির কোনো সূত্রই কাজে আসছে না দেশে। প্রবাসী আর রপ্তানি আয়ের উপর ভিত্তি করে যদিও বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2025-26 অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে রপ্তানি বেড়েছে তার আগের বছরের একই সময়ের তুলনায় 5.64%, আর গেল জুলাই সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে $758 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 16% বেশি। কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতিও। কোনোভাবেই থামানো যাচ্ছে না নিত্যপণ্যের বাজারের পাগলা ঘোড়া। উৎপাদনশীল খাতেও বিনিয়োগ নেই। অর্থনীতির এই বিপরীতমুখিতা কেন, তা নিয়ে আজ টালিখাতার আলোচনা। বিপরীতমুখী ধারায় কেন অর্থনীতিতে? আলোচনা করতে অনলাইনে আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির এবং BKME এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জি, আমরা আমাদের দুজন অতিথিকেই পেয়ে গেছি। আমি একটু প্রথমেই যেতে চাই ফজলে শামীম এহসান, যে বিষয়টি নিয়ে আসলে শুরুতেই বলছিলাম যে রপ্তানি আয়ও কিছুটা বেড়েছে এবং রেমিটেন্সের উপর ভর করে কিছুটা বেড়েছে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে সেটি। কিন্তু নানামুখী সমস্যাও কিন্তু এখন আমরা অর্থনীতিতে ফেস করছি। বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছেন সবচেয়ে বেশি সমস্যা তারা ফেস করছেন নানা দিক থেকে। এই মুহূর্তে আপনাদের কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে শুরুতে একটু জানতে চাব। ধন্যবাদ। না, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের অর্থনীতিটা যেন একটু কেমন এখন দেখাচ্ছে যে আমরা একদিকে গ্রোথ দেখতে পাচ্ছি, আবার আমাদের ব্যাংকেও যথেষ্ট পরিমাণে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ছে, এটা খুব একটা ভালো দিক। কিন্তু আবার ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই, সেখানে বিনিয়োগের কোনো পরিবেশ নেই। মানে ওভারঅল যে একটা সিচুয়েশন, সেটা এক কথা যদি আপনি বলতে বলেন, আমি বলবো যে আমাদের বিনিয়োগ পরিস্থিতিটা ভালো না। ব্যাংকিং পরিস্থিতি খুবই ভালো, কিন্তু বর্তমানে যেই আমাদের ইন্টারেস্ট রেট বা আমাদের যে ব্যাংকের অন্যান্য যে চার্জগুলো আছে, সেই সাথে আমাদের যে ওভারঅল যে নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে, সেগুলো কোনোটাই আসলে ব্যবসার বান্ধব না। যে কারণে অর্থনীতি, যদিও আপনি কাগজে কলমে ভালো দেখবেন, সেটা মাহফুজ ভাই ভালো বলতে পারবেন যে ওনাদের সূচক, ওনাদের জিডিপি, এরকম নানান বিষয়গুলো আসলে একরকমের কাগজে কলমে খুব ভালো দেখাচ্ছে। কিন্তু আপনি যদি সাধারণ মানুষের কাছে যান, দেখবেন যে প্রায় প্রতিটা মানুষই, ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে, প্রত্যেকেই কেমন একটা গুমট পরিবেশের মধ্যে আছে যে তার সংসারের চাকা যেন ঠিক মতন ঘুরছে না, বা তার কারখানার চাকা ঘুরাতে তার খুব কষ্ট হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা আছি। যে আমি একটু মাহফুজ কবির আপনার কাছে যাব। এখানে দুটি বিষয় উঠে এসেছে। একটি হলো বিনিয়োগ পরিস্থিতি ভালো না। আমরা নিজেরাও জানি যে বিনিয়োগ পরিস্থিতি খুব একটা বেশি ইতিবাচক এখন নেই, ব্যবসা বান্ধব পরিবেশ নেই, এরকমটাই কিন্তু জানিয়েছেন। কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে কাগজে কলমে ভালো থাকলেও বাস্তবতা ভিন্ন, আপনিও কি এর সাথে একমত কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে কাগজে কলমে আমরা কোথায় ভালো আছি সেটা নিয়ে আমার মধ্যে প্রশ্ন জাগছে এখন। কারণ হলো যে আপনি যদি দেখেন যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কত ছিল, এখন 3.69% মাত্র। এটা কিন্তু সেই 90-এর দশকের গোড়ার দিকে ছিল। এরপরে বহু বছর ধরে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ রেটটা এটা ইমপ্রেসিভ রেটে ছিল। প্রায় 2 দশক ধরে আমরা প্রায় 6% মতো প্রবৃদ্ধি অর্জন করছিলাম। হঠাৎ করে আমরা 2023-24 এবং 24-25 এই দুই অর্থ বছরে দেখা যাচ্ছে যে নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করেছি। এবং এরকম নিম্ন প্রবৃদ্ধি থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের সেরকম কোনো বিনিয়োগ পরিকল্পনা নেই। মানে বিনিয়োগ পরিকল্পনা থাকার একটা মানে লক্ষণ হলো যে ঋণের সুদের হার সন্তোষজনক এবং সহনীয়। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে কাগজে কলমে কিন্তু বিনিয়োগের সুদের হার, বিশেষ করে ঋণের সুদের হার কিন্তু প্রায় 15.5%। তার সঙ্গে যদি আমরা মনিটরিং চার্জ এবং অন্যান্য ফি যোগ করি, তাহলে প্রায় সেটা 16.5-17% হয়ে যায়। এবং এত সুদ দিয়ে আসলে ব্যবসায়ীরা, বিশেষ করে আমি বলবো যে যে বিজনেস হাবগুলো আছে বা যে মেগা সিটি যেগুলো রয়েছে, তার বাইরে যদি আপনি দেখেন গ্রামে গঞ্জে অনেক অনেক কিন্তু কারখানা করে উঠেছে, সেখানে কিন্তু তারা কেউ আসলে ইন্টারেস্টেড নাই এই এত সুদের হারে ঋণ নিতে। তো এই কারণে দেখা যাচ্ছে যে ব্যাংকেও অবশ্য তারল্য আছে কিছু, এখন পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে, দুর্বল ব্যাংকগুলোরও তারল্য আসছে এখন। কিন্তু তারপরেও আসলে আবার একটা ক্লাসিফিকেশনও চেঞ্জ হয়ে গেছে এই যে খেলাপির ক্ষেত্রে। তো সেটার কারণে দেখা যাচ্ছে যে নতুন নতুন করে কিন্তু খেলাপি ঋণ তৈরি হচ্ছে। তো আর যে অবস্থা, মানে এত টাইট মনিটারি পলিসি দিয়ে কিন্তু আসলে এইভাবে ব্যবসা হয় না। তো এই কারণে দেখা যাচ্ছে যে প্রবৃদ্ধি অনেক কম। যেটা বাংলাদেশে যে এত কম প্রবৃদ্ধি, সেটা আসলে বিদেশিরা এখনো শুনলে তাজব হয়ে যাচ্ছেন। তো
তো এই কারণেই দেখা যাচ্ছে দেশি বিনিয়োগে যেরকম হচ্ছে না, তেমনি করে বিদেশি বিনিয়োগ সেভাবে আসছে না। যে বিদেশি বিনিয়োগ আছে সেটা কিন্তু রিইনভেস্টমেন্ট, মানে এখানে যে কোম্পানিগুলো ছিল তারাই তাদের টাকা পয়সা বাইরে নিয়ে যাচ্ছে না, এখানে তারা বিনিয়োগ করছে। তো এই হলো পরিস্থিতি, এবং একই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কর্মসংস্থানের কিন্তু সুখবর নেই। আর অন্যদিকে হচ্ছে মূল্যস্ফীতি চড়া এখনো পর্যন্ত প্রায় 8.5%, এবং নন ফুড ইনফ্লেশন কিন্তু প্রায় 9%-এর উপরে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে নতুন কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই, প্রবৃদ্ধিও কম। তো তাহলে আমি বুঝতে পারছি না যে আসলে ভালোটা কোথায়। হ্যাঁ, ভালো একটা জায়গাতে আছে, সেটা হলো আমাদের রপ্তানি আয় এবং ফরেন রেমিটেন্স। তো এখন রপ্তানি আয় কিন্তু আরো ভালো হতে পারতো, আরো বেশি হতে পারতো যদি আমরা মানে এই বিনিয়োগের জন্য ঋণ দিতে পারতাম। হ্যাঁ, এবং বাংলাদেশের গ্রোথ রেটটা যদি আরেকটু ভালো হতো তাহলে সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আসতো। তো জি, সুতরাং এই আমি পর্যায়ে মনে করি যে আমি একটু যেতে চাই, আপনার কাছে আসবো আবার, কিন্তু আমি একটু জনাব ফজলে শামীম এহসান আপনার কাছে যেতে চাচ্ছি। বিনিয়োগের জন্য ঋণ প্রদানে, ঋণের জন্য যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কি হতে পারে? বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, নতুন করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য কি ধরনের পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন একটা ইতিবাচক সাড়া পাওয়ার জন্য রপ্তানির ক্ষেত্রে? যে আমি প্রথমে মাহফুজ ভাইয়ের সাথে একমত যে দেখেন, আপনি যদি বলেন ঋণের বাধা কোনটা, প্রথমে সবচেয়ে বড় ঋণের বাধা হলো কি যে আমাদের যে সুদের হার, যে 13% 14% সুদের হার দিয়ে আসলে কোনো বিনিয়োগই করা সম্ভব না। বিশেষ করে বড় বিনিয়োগ তো সম্ভবই না, এবং ছোট ছোট বিনিয়োগ তো মানে প্রশ্নই উঠে না যে এই 13-14% ইন্টারেস্ট নিয়ে করবে। তার উপরে আবার স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের আরেকটু বা ব্যবসায়ীদের আরেকটু সমস্যা রয়ে গেছে, সেটা যে ব্যাংকগুলো আসলে ইন্টারেস্টেড হয় না এই যে মাঝারি আকারের যে শিল্প কারখানাগুলো আছে বা মাঝারি আকারের যে লোন আছে সেগুলোতে বিনিয়োগ করার জন্য। কারণ ব্যাংকগুলো চায় যে এক জায়গাতে গিয়ে যদি উনি 30 কোটি 40 কোটি টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে 50 60 লাখ 2 কোটি টাকা করে এতগুলা মানুষের সাথে ঘোরা বা এতগুলা মানুষের সাথে দেন দরবার করা ওনারা আগ্রহ বোধ করেন না। তো ফলে সবসময় আমরা দেখেছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে কখনোই বিনিয়োগ করতে ব্যাংকগুলো আগ্রহী হয় না। তো এই একটা আগ্রহটা একটি বড় সমস্যা। তারপরে আমাদের দেশে ঋণের জন্য যে পরিমাণ কাগজপত্র এবং যে সিস্টেমগুলো করে রাখা আছে, সেইটার লুপহোল দিয়ে হাজার হাজার কোটি টাকা বের হয়ে যেতে পারে, কিন্তু যখন ক্ষুদ্র বা মাঝের একজন উদ্যোক্তা সেই ঋণটা নিতে চায়, উনি আসলে এই কাগজপত্রে বেড়াজালে পড়ে উনি আসলে সেই ঋণটা নিতে পারেন না বা অন্বেষিত হন। জি, ফজলে শামীম এহসান, আপনি কি একমত কিনা মাহফুজ কবিরের সাথে যে রপ্তানি আয় আরো বাড়ানো সম্ভব ছিল? আমি যেটা বলি যে সবসময় বলে আসছি যে আমাদের যে রপ্তানি প্রবৃদ্ধি বলা হয় আসলে প্রবৃদ্ধি না। কারণ যদি 15%-এর নিচে যদি নাকি আমাদের রপ্তানি গ্রোথ হয়, তাহলে সেটা আসলে নেগেটিভ গ্রোথ হিসেবে ধরে নিতে হবে। কারণ আমাদের যে পরিমাণ ভ্যালিডেশন হচ্ছে বা আমাদের যে পরিমাণ গ্রোথ রেটে থাকা হচ্ছে ছিল গ্লোবাল, যদি আপনি আমার কম্পিটিটরদের সাথে হিসাব করেন, তাহলে আমাদের রপ্তানি গ্রোথটা আসলে ট্রু সেন্স এটাকে গ্রোথ বলে না। আমি মাহফুজ ভাইয়ের সাথে 100% একমত যে এটা আসলে ট্রু গ্রোথ না। আমরা গ্রোথ বলতে পারি, বাট সত্যিকার অর্থে এটা গ্রোথ না। জি, আমি একটু যাব আবার মাহফুজ কবির আপনার কাছে। এই যে বিষয়টা বললো, হয়তো রপ্তানি আয় কিছুটা বেড়েছে, কিন্তু আসলে বৈশ্বিকভাবে যদি আমরা চিন্তা করি প্রতিযোগিতার বাজারে সেটা খুব একটা বেশি নয়। এই রপ্তানি আয় বাড়ানোর জন্য যেটাকে আমরা আসলে ইতিবাচক বলছি, এটা পুরোপুরি কিন্তু ইতিবাচক নয়, আপনাদের কথার মাধ্যমে যেটি বুঝতে পারলাম। তো আমি একটু জানতে চাচ্ছি, এই রপ্তানি আয়টাকে ইতিবাচক হারে বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ আসলে এই মুহূর্তে গ্রহণ করা দরকার, এবং ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে কি ধরনের সহায়তা প্রদান করা প্রয়োজন? আসলে এখানে তিনটি মোটা দাগে কাজ করা উচিত। আমি মনে করি যে এই মুহূর্তে আসলে বিজিএমএ বিকেএমএ সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে, কিন্তু একটা বড় অর্গানাইজেশন যেটা অ্যাপেক্স বডি, এই বিসিসিআই কিন্তু কোনো নির্বাচিত পর্ষদ নেই। তো এখানে একটা ইলেকশনটা হয়ে গেলে আমি মনে করি যে এটা ফুল হয়ে গেল, আমাদের যে বড় বড় যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনগুলো অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলো ফুল হয়ে গেল। আর ব্যবসায়ীদের সঙ্গে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পর্ষদের কিন্তু একটা রেগুলার মিটিং হওয়া দরকার। তখনই কিন্তু ব্যবসায়ীরা কথাগুলো তুলে ধরতে পারবেন তার সামনে, যে কোন কোন জায়গাতে নীতিগত আসলে সমাধান দরকার, কোন জায়গাতে তাদের কি কি সমস্যা হচ্ছে ব্যবসা করতে গিয়ে বা রপ্তানি করতে গিয়ে। এইটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে এখন কিছুটা এলসি বেড়ে গেছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই যে মেশিনারি যে ইম্পোর্ট, তো সেখানে খুবই সামান্য, মানে 1%-এর মতো গ্রোথ আছে। তো মেশিনারিটা তো মূল শক্তি আর কি, চালিকা শক্তি আমাদের ইন্ডাস্ট্রির এবং এক্সপোর্ট সেক্টরের। আর তৃতীয় হচ্ছে যে আসলে এই সময় আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ফরেন মিশনগুলো আছে সেগুলো বাংলাদেশের এক্সপোর্ট আরও এক্সপান্ড করার জন্য হেল্প করবে, বিশেষ করে নতুন নতুন বাজার ধরা, এবং একই সঙ্গে যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের যে বিশেষ করে এক্সপোগুলো সেগুলো অর্গানাইজ করার ক্ষেত্রে হেল্প করা। তো সেইভাবে করতে পারলে কিন্তু ব্যবসায়ীরা আরেকটু বেশি হয়তো তারা উৎসাহ পেতেন। এবং আমি মনে করি যে আসলে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের আসলে একটা নিয়মিত বৈঠক হওয়া উচিত। এটা হলে অনেক দুঃখের কথা কিন্তু বা কষ্টের কথা তারা বলতে পারবেন, যেটা এখন আসলে এই মিডিয়ার মাধ্যমে হয়তো খুব সীমিত আকারে বলতে পারছে। তো এই তিনটা যদি কাজ করা যায়, আমি মনে করি যে কিন্তু আসলে এক্সপোর্ট আরও বাড়ানো সম্ভব।
জি, ডক্টর মাহফুজ কবির এবং ফজলে শামীম মেহসান, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি আবারও আমাদের আলোচনায়। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় বিপরীতমুখী ধারা কেন অর্থনীতিতে। আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। এ পর্যায়ে আমি একটু যেতে চাই ফজলে শামীম মেহসান, আপনার কাছে একটু যেতে যাচ্ছি। আমরা নানামুখী কথা কিন্তু শুনছিলাম এবং একটি বিষয়ে যে অভ্যন্তরীণ অর্থনীতি কিন্তু এখনো অনেকটাই দুর্বল রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। ব্যাংক খাতের কিছু চাপ আছে, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। কিন্তু এখন অর্থনীতির সবচেয়ে বড় বাধা কিন্তু হচ্ছে মূল্যস্ফীতি। আপনার কাছে একটু জানতে চাবো, এই যে মূল্যস্ফীতি, এটাকে কিভাবে সামাল দিতে পারে মানুষ? মূল্যস্ফীতির এই বাধাকে কিভাবে দূরীকরণ করা সম্ভব? আসলে মুদ্রাস্ফীতি ব্যাপারটা নিয়ে মাহফুজ ভাই ভালো বলতে পারতেন। আমরা যাব মাহফুজ কবিরের কাছে, কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে দেখেন, আমরা অর্থনীতির ভাষাতে যেটা দেখি যে যখন আপনি ইন্টারেস্ট রেট বাড়াবেন, মূল্যস্ফীতি কমানোর জন্য কি করে ইন্টারেস্ট রেটটা বাড়ায় দেয় ব্যাংকে। ব্যাংকিং ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে ধারণা করা হয় যে মানুষের ক্রয় ক্ষমতা কমবে এবং মুদ্রাস্ফীতি কমে আসবে। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতে পাই যে এটা আসলে সবসময় কাজ করে না। তার কারণটা হলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো, লোকাল ইন্ডাস্ট্রি বলেন, এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বলেন, আমরা ব্যাংকের উপর নির্ভরশীল থাকি। তো যখন নাকি আমরা লোন নেই এবং লোনের যখন রেটটা 9% থেকে 14% হয়ে যাবে, তখন সেটা কিন্তু আমার প্রোডাক্টের উপরে গিয়ে পড়বে। বা যিনি আড়তদার বা যিনি দোকানদার, ওনার যদি ওই কস্ট অফ ফান্ডটা যদি বেড়ে যায়, উনি তো আর ঘরের থেকে এনে দিবেন না, উনি তখন বাধ্য হয়ে সেটা কিন্তু মূল্যের দামের উপরে কিন্তু উনি সেটাকে এফেক্ট দেন আর কি। সাধারণত বিদেশে যেটা হয় যে তারা সবসময় লেন্ডিং এর উপরে চলে, তাদের লোন থাকে, ক্রেডিট লাইনটা তাদের বেশি থাকে, ফলে ইন্টারেস্ট রেটটা বাড়ায় দিলে তার খরচটা কম পড়ে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে এই ব্যাপারটা কতটুকু কার্যকর এটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেই ওয়েতে সরকার এটা হ্যান্ডেল করার চেষ্টা করেছিল, সেটা কিছুটা কার্যকর হলেও যে পরিমাণ কার্যকর হওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ 14% ইন্টারেস্ট রেট এতদিন ধরে থাকার পরেও মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও সেটা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। যে আমি একটু মাহফুজ কবির আপনার কাছে যেতে চাই। এই যে মানুষের জীবনযাত্রার ব্যয় একদিক দিয়ে বেড়ে গেছে এবং অন্য দিক দিয়ে ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষের মধ্যে একটি আয়ের যে অসামঞ্জস্যতা বা বৈষম্য তৈরি হয়েছে। আপনি বলছেন যে আমরা এখন শুনছিলাম যে ফজলে শামীম বলছিলেন যে পদ্ধতিতে আগাচ্ছে, সে পদ্ধতিতে আগালে হয়তো কিছুটা ইতিবাচক হওয়া যাবে। আসলে আমরা ইতিবাচক সাড়া কবে পাবো এক্ষেত্রে? না, এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের দিক থেকে পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই। আসলে এই যে এখন পর্যন্ত নেই। বর্তমান গভর্নর তিনি প্রথমে যখন দায়িত্ব নিলেন তখন তিনি বলেছিলেন যে এই 10% উপর তখন আসলে মূল্যস্ফীতি ছিল। তো যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে নীতি সুদের হার তিনি কমাবেন এবং নীতি সুদের হার কমালে কিন্তু মানে অটোমেটিক্যালি তখন কিন্তু ঋণের সুদের হার গুলো কমে আসবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই এবং মনিটারি পলিসিতেও কিন্তু সেরকম কোনো দিক নির্দেশনা নেই। বরং যেটি মানে আমি মনে করি যে একটা বড় ক্ষতির কারণ, সেটা হলো যে টার্গেটগুলো করা হয়েছে প্রাইভেট ক্রেডিট এক্সপানশনের বা গ্রোথের, সেটা কিন্তু খুবই কম। সরকারের ক্ষেত্রে ঋণের প্রবৃদ্ধি সেটা 20% মতো করা আছে, কিন্তু আমাদের এই প্রাইভেট যে ক্রেডিট গ্রোথ সেটা হয়তো 8%, 10% এরকম করে কিন্তু বিভিন্ন ফেজে যে আগামী 1 বছর ধরে করা হবে। তো যার ফলে তার মানে হলো যে প্রাইভেট সেক্টরে আসলে ক্রেডিট বাড়ানো হবে না, এরকম একটা চিন্তা ভাবনা আছে এবং সেইভাবে করেই আসলে এই ঋণের সুদের হার এইভাবেই রেখে দেবেন। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমি মনে করি না যে আসলে মূল্যস্ফীতি কমানো যাবে। আর এতে করে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হলো যে উৎপাদন খরচ এবং বিপণন খরচটা বেড়ে যাওয়ার কারণে আসলে এই মূল্যস্ফীতিটা হ্রাস টানা ধরে সম্ভব হচ্ছে না। এবং এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা সীমিত আয়ের মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ তাদের। এবং এই গার্মেন্টস সেক্টর দেখা যাচ্ছে অনেক ওয়ার্কার তারা কিন্তু তাদের সঞ্চয়টা ভেঙে ফেলেছেন। কয়েকশো কোটি টাকা তাদের যে সঞ্চয় করা ছিল সেগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন। এখন যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারাও তাদের সঞ্চয়গুলো এবং সবচেয়ে বড় ক্ষতির কথা যেটা হচ্ছে যে পুঁজি বাজার কিন্তু এখন অনেকটাই, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ছিলেন তারা এখন খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। আমি একটু আপনার কাছে জানতে চাবো মাহফুজ কবির, রাজনৈতিক অনিশ্চয়তা যে শব্দটি রয়েছে আমরা সবসময় সচরাচর শুনে থাকি, আপনি কি মনে করেন যে এই যে আমাদের অর্থনীতির বিপরীতমুখী একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক অস্থিরতার এর জন্য কিছুটা হলেও দায়ী? হ্যাঁ, আমি মনে করি যে নির্বাচনের একটা মোটামুটি টাইমলাইনের কথা বলা হয়েছে, যদিও এরকম ভাবে শিডিউলটা হয়নি, শিডিউল হওয়ার সময় অবশ্য এখনো হয়নি, কিন্তু এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। অনেকেই ধারণা করছেন এবং অনেকে বিশ্বাসও করেন যে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। এখন এই অবস্থাতে আসলে কোনো ব্যবসায়ীরাই তো আসলে সেভাবে বিনিয়োগ করতে উৎসাহী হবেন না, যে কি হয় নতুন সরকার এলে তখন তাদের ব্যবসার নীতি কি হবে, বিনিয়োগ নীতি কি হবে। তো এই অবস্থায় এই অনিশ্চয়তা এবং এক ধরনের যে অস্থিরতা,
তো এই অস্থিরতার মধ্যে আসলে ভালো বিনিয়োগের পরিবেশ থাকে না। বা আপনার কাছে একটু জানতে চাই ফজলে শামীম এহসান, এই যে বিপরীতমুখী ধারা, এখান থেকে ফিরে আসার উপায়টা কি? আমরা তো অর্থনীতিতে একটি গতিশীল অর্থনীতি আমরা দেখতে চাই। প্রথমত আমাদেরকে একটি স্বস্তিজনক পরিস্থিতি দিতে হবে যে একটি নির্বাচিত সরকার যদি না আসে তাহলে আসলে বিনিয়োগের পরিবেশ বা একটা স্থিতিশীলতাটা আসলে আসবে না, কারণ যখন একটা নির্বাচিত সরকার আসে তখন একটা লং টার্ম কমিটমেন্ট থাকে। তো প্রথমত আমরা মনে করি সেই জিনিসটা দেখতে হবে, এবং দ্বিতীয়ত বর্তমান সরকার যে কয়দিন আরো আছেন ফেব্রুয়ারি পর্যন্ত, এর মধ্যে একটু ব্যবসায়ীদের সাথে আলোচনা করে, কারণ গত প্রায় এক বছরের উপর হয়ে গেছেন আমাদের সর্বোচ্চ জায়গা থেকে ব্যবসায়ীদেরকে সবসময় দূরে সরে রাখা হয়েছে। বলে অন্তত একটু জরুরি ভিত্তিতে ব্যবসায়ীদের সাথে কথা বলে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্য এবং স্থানীয় বাণিজ্য দুইটা কি আরো বাণিজ্য বান্ধব কিছু পলিসি করে শর্ট টার্মের জন্য আমরা একটি পরিস্থিতি তৈরি করতে পারি, সেই দিকটাতে একটু নজর দেওয়াটা প্রয়োজন। আগের থেকে উন্নতি হয়নি আমি বলবো না, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক অনেকাংশেই তারা ভালো করছে আগের তুলনায়, বাট বিপ্লবের পরে যে পরিমাণ সংস্কার হওয়ার কথা ছিল সেই জায়গাটাতে এনবিআর মানে আরেকটু নজর দেওয়া দরকার। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকারের কাছে আমি যদি বলি যে ব্যবসা বান্ধব পরিবেশ, আপনারা বলছেন যে ব্যবসায়ীদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, কিন্তু ব্যবসায়ী কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন এখন রপ্তানির আয় বাড়ানোর জন্য বা অন্য যে ক্ষেত্রগুলো রয়েছে অর্থনীতি চাকাকে সচল রাখার জন্য। এখন আপনারা পরিবেশ কি চাচ্ছেন? একটা ব্যবসা বান্ধব পরিবেশ, কেমন পরিবেশ চাচ্ছেন আপনারা? ব্যবসা বান্ধব পরিবেশে কয়েকটা দিক থেকে, একটা হলো যে আপনার বিনিয়োগের পরিস্থিতি, একটা হলো যে আমার ইউটিলিটিস লাইন, আমার নতুন বিনিয়োগের জন্য যে আমার গ্যাসের লাইন বা যে লাইসেন্স লাইনগুলো আগে এগুলোকে সহজীকরণ, বিভিন্ন লাইসেন্স এবং বিভিন্ন আইন কানুন আছে সেগুলোকে ব্যবসা বান্ধব করে তৈরি করা। এই বিষয়গুলো যেন আসলে সর্বোচ্চ মহলের একটি নীতি নির্দেশনা লাগে। যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ মহল থেকে নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত তিনটার কোনোটাই আসলে পুরোপুরি বাস্তব। আমি একটু চলে যাব মাহফুজ কবির, আপনার কাছে একটু যেতে চাই যে কথাগুলো ফজলে শামীম এহসান বললেন, আপনি কি একমত তার সাথে? হ্যাঁ, অবশ্যই একমত। তবে আমি মনে করি যে ওয়ান স্টপ সার্ভিস মানে এটা অবশ্যই শুরু করা উচিত, এবং শুধুমাত্র বিডার ওয়ান স্টপ সার্ভিস নয়, বিডার আসলে ওয়ান স্টপ সার্ভিস বলে কিছু নেই। আমি মনে করি যে মিনিস্ট্রি অফ কমার্স অথবা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ তারা একটা উইন্ডো ওপেন করুক, যে এখান থেকে শুধু অ্যাপ্লাই করলে ওই অ্যাপ্লাই করবেন এবং তারপরেই পারমিশনটা চলে আসবে, রিলিভেন্ট অথরিটিগুলো পারমিশন দিবেন। এই দাঁড়ে দাঁড়ে ঘুরে 60-65টা জায়গা থেকে পারমিশন নিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসলে ব্যবসা হয় না। জি জনাব মাহফুজ কবির, আমাদের সময় শেষ হয়ে এসেছে, আমরা পরবর্তীতে হয়তো আপনার কাছ থেকে আরো শুনবো এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ফজলে শামীম এহসান, আপনাকেও ধন্যবাদ। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।